আকাশ কালো মেঘে ঢেকে গেছে। দূর থেকে বজ্রপাতের আওয়াজ ভেসে আসছে। নদীর জল উত্তাল হয়ে উঠেছে। ঢেউগুলি যেন আরো উচ্চতা নিতে চাইছে। করিম দ্রুত তার পুরনো নৌকাটি ঘাটে বেঁধে বাড়ির দিকে যাচ্ছে। ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই তার স্ত্রী আয়েশা উদ্বিগ্ন চোখে তাকায়। তাদের ছেলে একমাত্র অয়ন জ্বরে শয্যাশায়ী। করিম, আজকের মতো নদীতে না যাওয়াই ভালো। আবহাওয়া তো খুবই খারাপ হচ্ছে। গতকাল রাতে তুমি যে সামান্য মাছ এনেছিলে, তাতে তো অয়নার জ্বরের ওষুধ কিনতে পারিনি। ডাক্তার বলেছে কালকের মধ্যে ওষুধ না দিলে অবস্থা খারাপ হতে পারে। বাবা, ভগবানের উপর ভরসা রাখো। এই ঝড়ও কাটবে, আমাদের কষ্টও কাটবে। কিন্তু আজ সত্যিই নদীতে যেও না। গত সপ্তাহে তো প্রতিদিনই ঝুঁকি নিয়ে নদীতে গেছিস। যা, তুমি আগে জামা পাল্টাও। আমি নৌকাটি আরো শক্ত করে বেঁধে দিচ্ছি। আর আমরা দুভাই মিলে বেশি মাছ ধরবো। সোহেল সাহেবের ঋণের কথা মনে হলে আমার ঘুম হয় না। যদি কালও ভালো মাছ ধরতে না পারি, তাহলে অয়নার চিকিৎসার টাকা জোগাড় করব কিভাবে? বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। বৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে তীব্র বাতাস বইতে থাকে। করিমের পরিবারের ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। রাত যত গড়ায় ঝড় ততই তীব্র হতে থাকে। ছাদের টিনের শব্দ, বাতাসের হুংকার আর বৃষ্টির শব্দে সবার রাত কাটে। ভোরবেলা ঝড় থেমে গেছে, কিন্তু ধ্বংসলীলা চোখে পড়ার মতো। করিম সবার আগে নদীর তীরে গিয়ে দেখে তাদের একমাত্র নৌকাটি সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কাঠের টুকরোগুলি নদীর জলে ভাসছে। মাত্র কয়েকটি তক্তা দড়িতে বাঁধা অবস্থায় ঘাটে আটকে আছে। হে ভগবান, এ নৌকা না থাকলে আমরা কি খাবো? অয়নার জ্বর তো আরও বেড়েছে। রাত জ্বর তো একটুও কমছে না। দাদা, আমরা কি চিরকাল গরিবই থাকবো? আমাদের তো একটা সুযোগও দিল না ভাগ্য। এই নৌকাটি তো আমাদের বাপদাদার আমলের সম্পত্তি ছিল। ধৈর্য ধরো বাচ্চারা। ভগবান যখন বড় পরীক্ষা দেন, তখন তিনি বড় পুরস্কারও রাখেন। মনে রাখবি, প্রতিটি কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য আছে। পাড়া প্রতিবেশীরা এসে দেখে যায়। কেউ সহানুভূতি দেখায়, কেউ বা চুপচাপ চলে যায়। করিম নদীর তীরে বসে অনেকক্ষণ ধরে চিন্তা করে। করিম ও রহিম সাহায্যের আশায় গ্রামে ঘুরতে শুরু করে। প্রথমে তারা গ্রাম প্রধান রশিদ চৌধুরীর বাড়িতে যায়। আমি কি করবো ভাই? এবার ফসল ভালো হয়নি। আমার নিজের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তোমরা তো জানো, গত মাসের বন্যার পর থেকে আমার অবস্থা খারাপ। এরপর তারা স্থানীয় একজন ধনী ব্যবসায়ী করিম উদ্দিনের কাছে যায়। তোমরা জেলেরা তো প্রতিদিন মাছ বিক্রি করে টাকা পাচ্ছ, আবার সাহায্য চাইছো। যাও, আমার সময় নষ্ট করো না। আমি তো নিজেই ভাবছি ব্যবসা বন্ধ করে দিব। সবশেষে তারা তাদের আড়তদার সোহেল সাহেবের কাছে যায়। সোহেল একটি বড় অ্যাকাউন্টের বই নিয়ে ব্যস্ত। আড়তে প্রবেশ করতেই করিম ও রহিম দেখে সোহেল সাহেব একজন ধনী ক্রেতার সাথে দরদাম করছেন। তারা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে। যখন সোহেল ফাঁকা পায়, তখন তারা এগিয়ে যায়। সোহেল সাহেব, আপনি তো জানেন গত রাতে ঝড়ে আমাদের নৌকো সম্পূর্ণ ভেঙে গেছে। আমাদের পরিবারে এখনো খাওয়ার জন্য ভাত জোটে না। অয়নার জ্বর হয়েছে। দয়া করে আমাদের একটু সাহায্য করুন। একটা ছোট নৌকার ব্যবস্থা করে দিন। করিম, তুমি তো জানো ব্যবসা এখন খুব ভালো যাচ্ছে না। তার উপর আমার নিজেরই অনেক খরচ। আমি আর নতুন করে কাউকে ঋণ দিতে পারবো না। বরং তোমার আগের যে ঋণ বাকি আছে সেই টাকা শিগগিরই শোধ করে দাও। সোহেল সাহেব, নৌকা না থাকলে আমরা মাছ ধরবো কিভাবে? মাছ না ধরলে ঋণ শোধ করবো কিভাবে? একটু দয়া করুন। আমরা আপনার আজীবন ঋণী থাকবো। এটা আমার সমস্যা না।
এখন তোমরা এখান থেকে চলে যাও, আমার আরো অনেক কাজ আছে। সোহেল তাদের উপেক্ষা করে আবার অ্যাকাউন্টের বইয়ে মন দেয়। করিম ও রহিম হতাশ হয়ে আড়ত থেকে বের হয়ে আসে। জোহরা খালা একজন ধনী বিধবা মহিলা, যিনি নিজের সামান্য পেনশনে জীবনযাপন করেন। তিনি করিম ও রহিমকে দেখে অবাক হন। ও বাবা, তোমাদের চেহারায় তো অনেক কষ্ট দেখছি। এসো, প্রথমে কিছু খাও। খালা, আমরা আমাদের কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। সোহেলের মতো মানুষেরা শুধু টাকার মূল্য বোঝে, মানুষের না। জোহরা খালা তাদের ঘরে নিয়ে গিয়ে খাবার দেন। এরপর তিনি তার বাড়ির পেছনের উঠোনে রাখা একটি পুরনো কিন্তু মজবুত নৌকার চাবি এনে করিমের হাতে দেন। আমার স্বামীর এই নৌকাটি বহু বছর ধরে পড়ে আছে। তিনি মারা যাওয়ার পর আমি এটা বিক্রি করিনি। তুমি এটিকে মেরামত করে কাজে লাগাও। এটাই আমার তোমাদের দেওয়া ছাড়া আর অন্য কিছু দিতে পারবো না। খালা, আপনি আমাদের নতুন জীবন দিলেন। আমরা আপনার এই ঋণ কখনো ভুলব না। যখন সামর্থ্য হবে তখন এই নৌকার মূল্য আপনাকে দিয়ে দেব। করিম ও রহিম নৌকাটি মেরামত করতে শুরু করে। আয়েশা ও ফতেমা বাড়িতে বসে মাছ শুকনো ও বড়া বানানোর কাজ শেখে। তারা প্রতিবেশীদের কাছ থেকে বড়া বানানোর কৌশল শেখে। নতুন নৌকা নিয়ে করিম ও রহিম নদীতে মাছ ধরতে যায়। প্রথম দিনেই তারা প্রচুর মাছ ধরে। তাদের অক্লান্ত পরিশ্রম ও সততার কারণেই ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। আয়েশা ও ফতেমার বড়ার চাহিদা বাড়তে থাকে। দাদা, আজ তো আমরা গত 3 মাসের মধ্যে সবচেয়ে বেশি মাছ ধরেছি। ভগবানের দয়ায় এখন আমরা অয়নার চিকিৎসা করতে পারবো। করিম সোহেল সাহেবের আড়তে যায়। আজ তার হাতে একটি থলে ভরা টাকা। করিম, তুমি আবার নৌকা কিনেছো? এত টাকা পেলে কোথায়? সোহেল সাহেব, ভগবানের দয়ায় এবং একজন দয়ালু মানুষের সহায়তায় আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। এই নিন, এটাই আপনার সব ঋণের টাকা আছে। আমি সেদিন তোমাদের সাহায্য করতে পারিনি করিম। তুমি আজ প্রমাণ করে দিলে যে সততা ও পরিশ্রমী সবচেয়ে বড় পুঁজি। সোহেল সাহেব, মানুষ মাত্রই ভুল করে, ভুল থেকে শিক্ষা নেওয়াটাই গুরুত্বপূর্ণ। সোহেলের ঋণ শোধ করে করিম, আয়েশা, রহিম ও ফতেমা মিলে জোহরা খালার বাড়িতে যায়। তারা হাতে করে নিয়ে যায় জোহরা খালার প্রিয় কিছু জিনিস ও একটি টাকার থলে। এসব কি বাছারা? খালা, আপনি যখন অন্ধকারে আমাদের আলো দেখিয়েছিলেন, আজ আমরা তারই একটি ছোট্ট প্রতিদান দিচ্ছি। এই টাকা দিয়ে আপনার বাড়িটাকে নতুন সংস্কার করে দিই, আর আমরা সবাই মিলে আপনার দেখাশোনা করব। বোন, তোমার মতো দয়ালু মানুষের কারণেই তো এই পৃথিবীটা বাসযোগ্য থাকে। ভগবান তোমাদের মঙ্গল করুন। আমি আজ বুঝতে পারলাম সত্যিকারের সম্পদ টাকায় নয়, মানবতায় ও ভালোবাসায়। তারপর তারা ব্যবসাটি ভালোভাবে চালাতে শুরু করে এবং সেখান থেকে ভালো টাকা ইনকাম করে। দাদা, আমরা এখন এই নৌকায় অনেক মাছ ধরতে পারি। আমরা এখন গ্রামের সবচেয়ে বড় মাছ ব্যবসায়ী। রহিম, বড় ব্যবসায়ীর চেয়ে বড় মানুষ হওয়া দরকার। আমরা যেন কখনো সোহেল সাহেবের মতো না হই। 2 বছর পর করিমের অবস্থায় আমূল পরিবর্তন হয়। সে একটি ছোট্ট কিন্তু সুন্দর বাড়ি তৈরি করে। জোহরা খালাকে তাদের সঙ্গে নিয়ে আসে। অয়ন এখন নিয়মিত স্কুলে যায়। কখনো ভাবিনি আমাদের এমন দিন আসবে। আজ আমরা শুধু নিজেরাই ভালো নেই, অন্যকেও সাহায্য করতে পারছি। দাদা, আমাদের এখন একটি মাছের বড় আড়তও আছে। আমরা সরাসরি শহরে মাছ সরবরাহ করি। আমাদের এই সাফল্যের পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি, বোন। আমি শুধু একটি নৌকা দিয়েছিলাম, কিন্তু তোমরা তাকে সঠিকভাবে ব্যবহার করে দেখিয়েছো। এই সাফল্য শুধু আমাদের নয়, এটা সকল দয়ালু মানুষের সহযোগিতার ফল। আমরা কখনো আমাদের অতীত ভুলব না। আমরা সবসময় অন্যদেরকে
সাহায্য করতে প্রস্তুত থাকব। হ্যাঁ দাদা, আমরা এখন প্রতি মাসে 10 জন গরিব ছাত্রকে সাহায্য করি। আমাদের আড়তে 5 জন বিধবা মহিলা কাজও করে। শিশুরা, মনে রেখো, সম্পদ নয়, চরিত্রই মানুষকে বড় করে। সততা এবং উৎসর্গই প্রকৃত সম্পদ। এই গল্পটি আমাদের শেখায় যে সততা, কঠোর পরিশ্রম এবং মানবতা জীবনের সবচেয়ে বড় সম্পদ। একজন দয়ালু ব্যক্তির সামান্য সাহায্য একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে, এবং সেই দয়ার যথাযথ প্রতিদান হলো কৃতজ্ঞতা এবং দায়িত্ব। প্রকৃত সাফল্য সম্পদ দ্বারা পরিমাপ করা হয় না, বরং আমরা কতটা অন্যদের সাহায্য করি এবং প্রতিটি পরিস্থিতিতে আমাদের মূল্যবোধ বজায় রাখি তার দ্বারা পরিমাপ করা হয়।